শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে তারিখ। বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি, 2024-এ কার্যকর। অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার প্রমাণ মেলেনি, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থগিত করা দেশগুলোতে ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ। আবারও হতাশ তিস্তা পারের মানুষ। মোদির বাংলাদেশ সফরে আলোচনা হবে না দ্বিপক্ষীয় কোনো ইস্যুতেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 17 মার্চ থেকে টানা 10 দিন বিকেলে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষের অনুষ্ঠান। থাকবেন বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধান। সর্বোচ্চ 500 অতিথি সমাগমের আয়োজন। এবং জাপান থেকে 23 এপ্রিল প্রথম কোচ আসার পরই চূড়ান্ত হবে মেট্রো রেলের উত্তরা মতিঝিল অংশ উদ্বোধনের দিন। দ্বিতীয় অংশ বসে গেছে প্রায় সব পিলার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানী সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর 30 মার্চ থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেয় সরকার। হাতে রয়েছে আর মাত্র 19 দিন। এরই মধ্যে শুরু হয়েছে খোলার প্রস্তুতি। তারই অংশ হিসেবে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড টিকা দেওয়ারও সিদ্ধান্ত হয়। কিন্তু গত কয়েকদিনে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় স্কুল কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্কুল কলেজ খোলার তারিখ পেছানো হতে পারে। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। অভিভাবকরাও দুশ্চিন্তায় করোনার সংক্রমণ বাড়ায়। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিলেন। করোনার পরিস্থিতি আবার নতুন করে বাড়তেছে, তখন বাচ্চাদেরকে স্কুলে দিতে অটোমেটিক আমাদের ভয় লাগবে এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকবো। খুবই আশান্বিত হয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানটা আবার খুলবে এবং ছেলেমেয়েরা ঘরবন্দি থেকে বাইরে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। তো আমার মনে হয় বিষয়টা আসলে বিবেচনা নেওয়া উচিত। আমার মনে হয় এটা চিন্তা ভাবনা করে গার্জিয়ান হিসেবে আমরা ছাত্রদেরকে আগে করবো। ছেলে হিসেবে আমি বা মেয়ে হিসেবে আমি তাকে আগে প্রাধান্য দেবো সেফ থাকার জন্য। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা। আমাদের প্রতিষ্ঠানটি খুলে দেওয়া এখন প্রয়োজন, তারপরে সেটা ভেবে দেখা উচিত, যেহেতু স্বাস্থ্যের একটা বিষয় আছে, একটা পরিণতির বিষয় আছে। সপ্তাহে 3 দিন করে এক ক্লাসে 3 দিন করে ক্লাস হয়। এইভাবে যদি খুলে দেওয়া হয় আমার মনে হয় যে খারাপ হবে না, ভালোই হবে। ঈদের পর 24 মে থেকে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। গত বছরের 17 মার্চ বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বদলে যাচ্ছে এইচএসসির পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে একবার এবং দ্বাদশে একবার। 2 পরীক্ষায় ফল যোগ করে হবে মূল রেজাল্ট। এই পদ্ধতি কার্যকর হবে 2024 সাল থেকে। এছাড়া 2022 সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ, সপ্তম এই 4 শ্রেণীর পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। এদিকে আগামী 5 বছরে বেশিরভাগ শ্রেণীর পাঠ্যক্রমে পরিমার্জন আসবে। সাথিলা শারমিনের রিপোর্ট। পরিবর্তনশীল বিশ্বে প্রায় 5 বছর পর পর পাঠ্যক্রমে আসে পরিমার্জন। এদেশেও কয়েক দশক ধরে চলছে শিক্ষাক্রমে নানা পরিবর্তন ও পরিমার্জন। 1995 সালের পর 2012 যে শিক্ষাক্রমের আলোকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3টি শাখায় ভাগ হয়ে যায়। তবে সবশেষ 17 সালে শুরু হওয়া পরিকল্পনায় দশম শ্রেণী পর্যন্ত একই পাঠ্য বইয়ের কাজ চলছে। সেক্ষেত্রে শাখা ভাগ হবে উচ্চ মাধ্যমিকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, এর ফলে 2024 সাল থেকে বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষা। বদলের কাজ চলছে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিরও। নতুন কারিকুলাম হবে, তার এসএসসি সমাপ্ত হবে 24-এ, যে তার পরবর্তীতে গিয়ে আপনার উচ্চ মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম। শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জনে শহর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য যেন আরও না বাড়ে সে বিষয়ে সতর্ক করেন শিক্ষাবিদরা। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা নয়,
তাদেরকে মেধা ও মননের বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম, সহপাঠ কার্যক্রম তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাঠ পর্যায়ের বাস্তবতার আলোকে পরিকল্পনা প্রয়োজন বলে পরামর্শ তাদের। গ্রামে গঞ্জে যারা ছাত্রদের পড়াচ্ছে তাদের মতামতটা কিন্তু, তাদের প্রতিনিধিত্ব কিন্তু এখানে কেউ করছে না, যার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো অনেকটাই আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে। নতুন সময়সীমা অনুসারে 23 সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম নবম শ্রেণীতে, 24 সালে দশম এবং 26 সালের মধ্যে দ্বাদশ শ্রেণীর নতুন বইয়ের কাজ শেষ হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কয়েকটি দেশ স্থগিত করলেও ইউরোপের বেশিরভাগ দেশে নির্বিঘ্নে চলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ কার্যক্রম। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগালের রাজধানী লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক। ফারিহা, অক্সফোর্ড আবিষ্কৃত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেয়ার পর রক্ত জমাট বাঁধছে এরকম অভিযোগ এনেছে ইউরোপের 3-4টি দেশ। তার মধ্যে আমরা যদি বলি ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ড, এরই মধ্যে তাদের দেশে এই টিকাটি দেয়া কিন্তু সাময়িকভাবে স্থগিত করেছে। কিন্তু এই টিকার যে ভালো অবস্থা সেই দিকটাকেই মাথায় রেখে অধিকাংশ দেশ এখনও এই টিকা প্রয়োগ কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা যদি কয়েকটি দেশের কথা বলি, ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে দেশটি জার্মানির গবেষকরা কিন্তু এরই মধ্যে এই যে অভিযোগগুলি এসেছে, অর্থাৎ এরকম 50টি অভিযোগ এসেছে কিন্তু ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির কাছে যে এই টিকা নেয়ার পর এই ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটি দেখা গেছে। যদিও সেই বিষয়টি এখনও তদন্ত করছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, কিন্তু এখন পর্যন্ত এই টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ করতে বলেনি কিন্তু ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। যেটি একরকম বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল, তারাও কিন্তু এরই মধ্যে এই টিকার যে গুণগত মান সেটি নিয়ে কোনো সন্দেহ তুলেনি এবং এই টিকাটি বিশ্বের বিভিন্ন দেশে এখন প্রয়োগ করা হচ্ছে এবং যথেষ্ট কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার যে আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে। তবে যেই অভিযোগগুলো এসেছে এই অভিযোগগুলো কিন্তু তারা একেবারে ফেলে দেয়নি, তারা বিষয়গুলি নিয়ে তদন্ত করছে। তবে জার্মানি, পর্তুগাল সহ অধিকাংশ দেশ কিন্তু এই টিকাটি এখন পর্যন্ত কার্যকর বলে চালিয়ে যাবার ঘোষণা কিন্তু দিয়েছে। এরই মধ্যে ইউরোপে 50 লাখেরও বেশি মানুষের শরীরে কিন্তু অক্সফোর্ডের এই অ্যাস্ট্রাজেনেকার টিকাটি প্রয়োগ করা হয়েছে। তো এইরকম কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে টিকা বন্ধের পক্ষে নয় অধিকাংশ দেশ এবং তারা চালিয়ে যাচ্ছে এবং এই টিকাটি কার্যকরী বলা হচ্ছে। তো এর পাশাপাশি আমরা যদি বলি যে এর মধ্যে ইউরোপের 12% মানুষ কিন্তু টিকার আওতায় এসেছে, যাদের অধিকাংশ ফাইজার বায়োনটেকের পাশাপাশি এই অ্যাস্ট্রাজেনেকার টিকাটি দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। তবে এই টিকার অধিকাংশ দেশে ফলাফল পজিটিভ এবং চালিয়ে যাওয়ার আহ্বানই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো এই ছিল আসলে ফারিহা পর্তুগাল থেকে এই অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে সবশেষ খবর। ইউরোপে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ কার্যক্রমের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে পর্তুগালের রাজধানী লিসবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না বলে সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুধু তিস্তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ভারত অমীমাংসিত দ্বিপক্ষীয় কোনো ইস্যুই আলোচনার টেবিলে গড়াবে না বলেও জানান তিনি। নরেন্দ্র মোদীর সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব উদযাপন। পানির বদলে ধুধু বালিতে ঢাকা তিস্তা। পানি শূন্যতার ক্ষতিকর প্রভাব পড়ছে উত্তরের জনপদ আর সেখানকার মানুষের জীবন জীবিকার ওপর। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে 1983 সাল থেকে দর কষাকষি চললেও সুরাহা হয়নি আজও। সবশেষ 2020 সালের ডিসেম্বরে দুই দেশের সরকার প্রধানের মধ্যকার অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল সম্মেলনে তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই স্বভাবতই চলতি মাসে নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে তিস্তা ইস্যুতে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানালেন, নরেন্দ্র মোদীর সফরে তিস্তা ইস্যু নিয়ে কোনো আলোচনাই হবে না। তিস্তা চুক্তি তো হয়ে গেছে 10 বছর আগে, এটা বাস্তবায়ন হয় না। কেন হচ্ছে না? ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশ, আর কোথাও যান নাই। এই কোভিডের কোথাও যান নাই। উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন, সাতক্ষীরায় যাবেন, আপনার গোপালগঞ্জে যাবেন,
টুঙ্গিপাড়ায় যাবেন, আমাদের জন্য এটা বিরাট আনন্দ। এরপরে কি চান আপনারা? দিস ইভেন্ট শুড নট বি অ্যান অকেশন ফর রিজলভিং ওই ছোটখাটো জিনিসগুলো। পাশাপাশি বাকি নদীগুলোর পানি কিংবা সীমান্ত হত্যার মতো দুই প্রতিবেশী দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো উঠবে না আলোচনার টেবিলে। আমাদের এই বড় উৎসবে সব এসেছে, আমরা সেটাই আনন্দিত। আর অন্যান্য ছোটখাটো জিনিস এইগুলো আমরা তো ভারতের সাথে আমাদের যত ধরনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যে দূর করেছি। আর যদি আরো কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করব। ভারতের প্রধানমন্ত্রীর এবারের সফর শুধুই বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, জানান পররাষ্ট্রমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না, এমন খবরে হতাশায় ডুবেছেন উত্তরের কোটি কোটি মানুষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিস্তা ইস্যুর সমাধানের আশায় বুক বেঁধেছিলেন তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় নির্বিচারে পানি ছাড়ার কারণে ভাটির বাংলাদেশের একটি বড় অঞ্চলের যে ক্ষতি হচ্ছে তার কথা বিবেচনায় নিচ্ছে না বৃহৎ প্রতিবেশী ভারত। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক আলোচনার কর্মসূচি না রাখার মধ্য দিয়ে দাবি আদায়ে অর্ধ শতাব্দীর প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। এবার তিস্তা আমাদের চুক্তি যেটা হওয়ার কথা ছিল এটা হচ্ছে না, কিন্তু আমরা খুবই হতাশ। আমরা যদি পানি না পাই তাহলে আমাদের চরম দুর্ভোগ হবে। ভারতের বিরুদ্ধে ভৌগোলিকভাবে পাওয়া উজানের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগের অভিযোগ করছেন নদী আন্দোলনের নেতারা। তিস্তায় আমাদের ন্যায্য অধিকার ভিত্তিক পানি না পাওয়ার কারণে বর্ষা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে দুই মৌসুমেই তিস্তা পাড়ের মানুষের ভোগান্তির কোনো অন্ত থাকে না। ভারত যে অবৈধভাবে যে পানিটুকু আটকে রেখে আন্তর্জাতিক নদীর যে হিস্সাটুকু থেকে আমরা বঞ্চিত হচ্ছি সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। পানি প্রাপ্তির অনিশ্চয়তায় কৃষি নির্ভর এই অঞ্চলটির সেচ কার্যক্রম চলছে রোটেশনের মধ্য দিয়ে। তিস্তা চুক্তি না হওয়ার কারণে খরাকালে তিস্তাটা একটা প্রবাহ মরে যাচ্ছে, তিস্তার বুকটা পেটটা বালুতে উঁচু হয়ে যাচ্ছে। তিস্তা চুক্তি হলে আমাদের এই এলাকার মানচিত্র পরিবর্তন হয়ে যাবে এবং আমরা আশা করি, আমরা আবেদনও করি যে এই চুক্তিটা বাস্তবায়ন হোক। নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ 0 পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে 115 কিলোমিটার একাই পাড়ি দিয়ে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে মিলেছে তিস্তা। শুষ্ক মৌসুমের সেচ কাজ ও নদীর ন্যূনতম প্রবাহ ধরে রাখতে 14,000 কিউসেক পানির প্রয়োজন, কিন্তু মিলছে এখন 2 থেকে 3,000 কিউসেক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রবাসের সময় আরও থাকছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল কারাগারে। ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কেটে দিল দুর্বৃত্তরা। শুধু আরিফেল ক্লাস পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন প্রতিদিন বিকেলে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে আলাদা থিমে হবে মুজিব শতবর্ষের অনুষ্ঠান। সরাসরি থাকবেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ। সর্বোচ্চ 500 অতিথি অংশ নিতে পারবেন এই অনুষ্ঠানে। করোনার নেগেটিভ সনদ ছাড়া অংশ নেওয়া যাবে না কোনো অনুষ্ঠানেই। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক কমিটি। জয় বাংলা। কথা ছিল 1 বছর আগেই সাড়ম্বরে জাতি উদযাপন করবে স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সব ঠিক থাকলেও মহামারীর বাস্তবতায় রেকর্ডেড অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়াল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল এই আয়োজন। অবশেষে নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত টানা 10 দিনের অনুষ্ঠানমালা শুরু করতে যাচ্ছে সরকার। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। দক্ষিণ কোরিয়ার জানানো হয় 10 দিনে ভিন্ন ভিন্ন থিমে হবে অনুষ্ঠান। জাতির পিতাকে সম্মান জানাতে তার জীবনী নির্ভর কর্মকাণ্ডে মুজিব চিরন্তন শিরোনামে 5 দিন সরাসরি ও বাকি দিনগুলোতে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান এই আয়োজনের প্রধান সমন্বয়ক। যেদিন কোনো ফিজিক্যালি উপস্থিত থাকবেন না বাইরের কোনো রাষ্ট্রপ্রধান বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সেদিনের প্রোগ্রামটা আমরা আসলে সরাসরি সেখান থেকে
আমরা একটা রেকর্ডেড আকারে আসলে সম্প্রচার করব। জানা গেছে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ সশরীরে উপস্থিত থাকবেন আয়োজনে। 17 মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট, 19 মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, 22 মার্চ নেপালের রাষ্ট্রপতি, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া ভিডিও বার্তা দেবেন ফ্রান্স, কানাডা, জাপান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা। তো এবারে আমরা সবাইকে সম্পৃক্ত করব, কিন্তু সেই সম্পৃক্তটা হবে সারা বাংলাদেশে, কিন্তু এলইডি বা অন্যান্য মাধ্যমে মানুষ দেখতে পারবে, টেলিভিশনে দেখতে পারবে, অন্যান্য মাধ্যমে দেখতে পারবে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সেভাবে সম্প্রচার করব। অনুষ্ঠানস্থলে সর্বোচ্চ 500 অতিথি উপস্থিত থাকবেন জানিয়ে আয়োজকরা জানান 26 মার্চ উন্মোচন করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো। সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন হবে। আমরা চেষ্টাও করছি যে সুবর্ণ জয়ন্তীর একটা থিম সং তৈরি করতে, এবং আমি আশা করছি যে সেটিও হয়তো সেদিন পরিবেশিত হবে। মহামারীর সতর্কতায় অনুষ্ঠানে অংশ নিতে সবাইকে কোভিড-19 নেগেটিভ সনদ নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন আয়োজকরা। প্রত্যেককে কোভিড টেস্ট করে যেতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 23 এপ্রিল প্রথম কোচ আসার পরই চূড়ান্ত হবে মেট্রো রেলের উত্তরা মতিঝিল অংশ উদ্বোধনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর থেকে তা পেছানোর ইঙ্গিত দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিকে ফেব্রুয়ারির শেষে পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 58.72%। এমআরটিএ লাইন 6 এর আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের আনুষ্ঠানিক চালুর কথা চলতি বছর ডিসেম্বরে। সেই লক্ষ্যে এরই মধ্যে ভায়াডাক্টে যুক্ত উত্তরা থেকে আগারগাঁও। এই অংশের কাজের অগ্রগতি 81.72%, আর দ্বিতীয় অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিলে কাজের অগ্রগতি 54.61%। ইলেকট্রিক ও মেকানিক্যাল কাজ এগিয়েছে 49%, সার্বিক অগ্রগতি 81.42%। মেট্রো রেল লাইন 6 এর আওতায় এর দ্বিতীয় অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও কিন্তু সমানতালে এগিয়ে চলছে। ফার্মগেট এলাকায় আসলে দেখা যাবে খামারবাড়ি থেকে একদম ফার্মগেট পর্যন্ত পুরো লাইনে এরই মধ্যে ভায়াডাক্টও বসে গেছে। যদিও এরই মধ্যে দ্বিতীয় অংশের মতিঝিল পর্যন্ত বসেছে প্রায় সবগুলো পিলার, অনেক জায়গায় চলছে ভায়াডাক্ট বসানোর কাজ। সার্বিক গড় অগ্রগতি 58.72%। আমাদের 20.10 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করার কথা, তার ভিতরে ইতিমধ্যে 13.27% ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন আমরা যেই উদ্যোগটা আমরা নিয়েছি যে প্রথম পর্যায়ে যেখানে শেষ হয়েছে তার সাথে দ্বিতীয় পর্যায়ের যে ভায়াডাক্ট তার সংযোগ স্থাপন করা। তবে এই অগ্রগতি 9 মাস পরে চালুর জন্য যথেষ্ট কিনা সে প্রশ্নের জবাব স্পষ্ট করেননি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। বারবার বলছি, ট্রেনটা আসার পরে আমরা এটার যে ইন্টিগ্রেটেড টেস্ট সেটা করার পরে এবং ট্রায়াল রানে যাওয়ার পরে আমরা সুনির্দিষ্ট ঘোষণা দিব। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। 4 মার্চ জাপান থেকে জাহাজ যোগে রওনা করে দেশের প্রথম মেট্রো রেলের কোচ। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীতে কৃষক দলের 4র্থ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সরকার লুটেরা সরকার হয়েছে, বিনা ভোটে তো নির্বাচিত হয়েছেই, নিজেদেরকে ঘোষণা করেছে নির্বাচিত, জোর করে বন্দুকের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে অবিলম্বে তাদেরকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপির নির্দলীয় সরকারের দাবিকে অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন জুৎসই কোনো ইস্যু না পেয়ে ঠুনকো ইস্যুতে মাঠ গরম করার অপচেষ্টা করছে। কোনো জুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। তাদের আন্দোলনের রংরূপ এদেশের মানুষের অজানা নয়। বিএনপি নেতারা দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। এখন তারা আবারও
তত্ত্বাবধায়ক সরকারের পুরানো গান গাইতে শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। অভিনেত্রী রোমানা বিয়ে করেছেন 28টি। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন প্রবাসীদের কোটি কোটি টাকা, আর তার এই কুকর্মে জড়িত পরিবারের সদস্যরাও। এদিকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। শাকির আহমেদের রিপোর্ট। অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ফেসবুকে প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। 2018 সালে পরিচয়ের পর কখনো ফ্ল্যাট কেনা, আবার কখনো গাড়ি কেনার নাম করে সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন 2.5 কোটি টাকা। সে আমার সাথে ভালো সম্পর্ক করে, দুর্বল হওয়ার পর এক পর্যায়ে সে আমাকে বলে আমার লালমাটিয়াতে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, 1.90 লাখ টাকা হলে নেওয়া যাবে। বেশ এইভাবে আমি টাকা দেই। বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কদিন নিজের বাসায় আটকে রাখেন রোমানা, করেন বিয়েও। নিজের আগের স্ত্রীর সাথে জুয়েলের ছাড়াছাড়িও হয়। আটকায় আমাকে কি খাওয়ায় না খাওয়ায় এগুলো আমি সেন্সলেস হয়ে যাই, বিভিন্ন খারাপ ছবি তুলে, এবং আমার কাছ থেকে একটা স্ট্যাম্প নেয়, বিয়ে করতে বাধ্য করে। বিয়ে করি, বিয়ে করার পরে গোল্ড এটা সেটা অনেক কিছু নেয়। তারপর আমাকে মোহাম্মদপুর একটা জিডি করে আমাকে বলে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। প্রতারণা করে রোমানা ইসলাম স্বর্ণা 28 জন প্রবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতারিতরা। আর পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্যই প্রেম ও বিয়ের সম্পর্কের অভিনয় করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। স্বর্ণার মা, স্বর্ণার ভাই, স্বর্ণার ভাইয়ের বউ এবং ওই স্বর্ণার ছেলে, তার প্রত্যেকেই তার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। সে যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর এই প্রতারক চক্র তাকে করলো কি আরও প্রতারণা করার জন্য তাকে উলঙ্গ করে তার ছবি তুললেন। তাকে বললেন যদি তুমি আরও টাকা না দাও, এটা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেব। রোমানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় শুক্রবার বিকালে আসামিদের আদালতে তোলা হয়। পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে তা নামঞ্জুর করে আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের আব্দুল মতিন খসরু নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী। আর সম্পাদক পদে জিতেছেন বিএনপিপন্থী নীল প্যানেলের মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। 14টি পদের মধ্যে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল থেকে সভাপতি সহ 8 জন এবং বিএনপিপন্থী নীল প্যানেল থেকে সম্পাদক সহ 6 জন জয়ী হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক ফ্লাওয়ার মিল চালু হলো বাংলাদেশে। নারায়ণগঞ্জে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের মালিকানাধীন সিটি ইকোনমিক জোনে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই কারখানা, যেখানে কাঁচামাল থেকে পণ্য উৎপাদন ও গাড়িতে বোঝাই পর্যন্ত কোনো পর্যায়ে লাগবে না হাতের স্পর্শ। ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে দেশের 6ষ্ঠ বেসরকারি সিটি ইকোনমিক জোনের যাত্রা শুরু হয় 2019 সালের এপ্রিলে। উদ্বোধনের 2 বছর না পেরোতেই এই ইকোনমিক জোনে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় ফ্লাওয়ার মিল চালু করল ভোগ্যপণ্য প্রস্তুতকারী অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। কর্তৃপক্ষ জানিয়েছে অত্যাধুনিক এই কারখানার যাবতীয় যন্ত্রাংশ আনা হয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান বুলার থেকে। এখানে গম থেকে পাথর কিংবা লোহা জাতীয় উপাদান আলাদা করা হয় স্বয়ংক্রিয় মেশিনে। গমের চেয়ে বড় কিংবা ছোট দানা বাছাই করতে রয়েছে ভেগা সেপারেটর মেশিন। গমে ভুট্টা, সয়াবিন, ডাবলের মিশ্রণ শনাক্ত করছে 30টি ক্যামেরা সম্বলিত কালার সটার। গমের পুষ্টিগুণ পরিমাপের জন্য রয়েছে এনআইআর মেশিন। হাতের স্পর্শ ছাড়া এসব প্রক্রিয়া সম্পন্ন করার পরই ক্র্যাশিংয়ে পাঠানো হয় গম। আমরা সবসময় চাই আমাদের দেশের জনগণের সবচেয়ে ভালো উন্নত মানের পণ্যটা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। কারখানার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রয়েছে অটোমেশন হাউসকিপিং সিস্টেম। মেঝেতে ময়লা পড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে টেনে নেবে এই মেশিন। কারখানা পরিদর্শনে গিয়ে মুগ্ধ আগত অতিথিরাও। সিটি গ্রুপ একের পর এক শিল্প করছে, সেগুলো একইভাবে সাফল্যমণ্ডিত হবে। নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, দেশের জন্য সাশ্রয় মূল্যে আপনার ময়দা পাওয়া যাবে। সিটি গ্রুপের সাথে এইচএসবিসি বাংলাদেশের সম্পর্ক 20 বছরের একটু অধিক। এই 20 বছর অধিকে আমি তার কোনো পাওনা পরিশোধে একদিন দেরি দেখিনি।
কারখানাটিতে অন্তত 600 নারী কর্মী কাজের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে সিটি গ্রুপ। প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে 100 ইকোনমি জোন বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্থাপন হবে, কর্মসংস্থান হবে, শিল্পনগরী গড়ে তুলবে। ওর একটা অংশে আমরা আছি। করোনাকালে বড় বিনিয়োগের জন্য সিটি গ্রুপকে ধন্যবাদ জানান বেজার নির্বাহী চেয়ারম্যান এবং বস্ত্র ও পাট মন্ত্রী। ভবিষ্যৎ যে দূরদর্শিতা সেটাকে আবার প্রমাণ করলো যে করোনার মধ্যেও এই ধরনের ইন্ডাস্ট্রি উৎপাদনে আসতে পারে। বাংলাদেশ যে উন্নত বিশ্বে যাবে 41 সালে, সেই 41 সালে এগিয়ে যাওয়ার জন্য এগুলিই পাথেয়। প্রায় 78 একর জায়গার উপর স্থাপিত সিটি ইকোনমিক জোনে ভোজ্য তেল, আটা, ময়দা, সুজি সহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদিত হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নিষেধাজ্ঞা সত্ত্বেও মাওয়ার আড়তে ইলিশের সমারোহ। পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে তাজা ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকায় ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। আড়তটিতে নিষিদ্ধ জাটকা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। এমন বড় বড় ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। অভয় আশ্রমগুলোতে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও মুন্সিগঞ্জের বাইরে পদ্মার তাজা ইলিশ কিনতে ছুটির দিন ভোরেই রাজধানী ঢাকা সহ নানা এলাকা থেকে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা বলছেন ফাল্গুনের শেষ দিকে এমন বড় ইলিশ পাওয়া বিরল, কিন্তু পদ্মায় জেলেদের জালে এখন ঝাঁকে ঝাঁকে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় ইলিশের দাম এই সপ্তাহেও চড়া। বড় ইলিশের কেজি হাঁকা হচ্ছে 1000 থেকে 1100 টাকা, আর 700 গ্রাম থেকে 800 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। বাজারে মাছের চাহিদাটা বেশি, কিন্তু দামটাও বেশি। দেখে পানটা জুড়ে যায়, কিন্তু দামটা অনেক চড়া। সাগরে ধরা বন্ধ তো, এই কারণে ইলিশটা উঠে আসতেছে, কাস্টমার নিয়ে খুব খুশি। অবৈধ কারেন্ট জাল বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে। পেটের দায় এগুলি বিক্রি করি, আমরা এগুলি ধরি না। আমরা গাড়ি কিনি, বুঝছেন, আমরা তো জানলাম না। কারেন্ট জাল না থাকলে ইলিশ আরো 10 গুণ বৃদ্ধি বেশি হইতো। পদ্মা তীরে আড়তটিতে 2 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। আড়তদাররা বলছেন ভোরের এই দেশসেরা ইলিশের হাটে 29টি আড়ত ঘিরে প্রায় 2000 মানুষের রুটি রুজি। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার কারণে ফ্রান্সে বন্ধ হয়ে গেছে হাজার হাজার প্রতিষ্ঠান। কাজ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। সংকটকালে হোম ডেলিভারির কাজ কিছুটা হলেও সুযোগ করে দিয়েছে অনেককেই। এ পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তবে ট্রাফিক আইন ভালোভাবে না জানায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফুর রহমান বাবু। করোনা সংকটের কারণে বন্ধ হয়েছে হাজার হাজার প্রতিষ্ঠান, আর কাজ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। করোনার সংকট এখনও চলমান থাকায় প্রতিনিয়তই বন্ধ হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান, আর কাজ হারাচ্ছেন অনেকেই। দেশটিতে বর্তমানে বেকারত্বের হার 8%, যা কখনো কমছে আর কখনো বা বাড়ছে। তবে কাজের এই সংকটকালীন সময়ে নতুন দ্বার খুলে দিয়েছে হোম ডেলিভারি। যদিও হোম ডেলিভারি পেশা আগেও ছিল, তবে করোনার সংকটের কারণে তার চাহিদা বেড়েছে কয়েক গুণ। ফ্রান্সে প্রায় বছর খানেক ধরে রেস্টুরেন্ট বন্ধ থাকলেও তাদের হোম ডেলিভারি ব্যবস্থা চালু রয়েছে। একটি ট্রেড লাইসেন্স নিয়ে ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই পেশায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনাকে অবশ্যই 18 বছর হতে হবে, তারপর আপনার আইডেন্টিটি ডকুমেন্ট থাকতে হবে, আর কেবিস যেটা বাংলাদেশের ট্রেড লাইসেন্সের মতো ওইটার পারমিশন থাকতে হবে, আর আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। তাহলে আপনি এলিজিবল আছেন এই উবার ইটস রাইডারের জন্য আর কি। করোনা ভাইরাসের জন্য সারা পৃথিবীতে এই সমস্যা, আর এখন এই একমাত্র হোম ডেলিভারিটাই আছে যেটার মাধ্যমে মানুষ কিছু একটা করে খেতে পাচ্ছে। অন্যান্য দেশীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশিও এ পেশায় যুক্ত হয়ে এখন তাদের জীবিকা নির্বাহ করছেন। তবে অনেকেই রাস্তার ট্রাফিক আইন ভালোভাবে না জানার কারণে খাবার পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনার মুখেও পড়ছেন। অনেক জিনিস জানে না, মোটরসাইকেল কিভাবে চালাতে হয়, অনেক সময় বিপদ দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আমি তাদেরকে বলবো সুন্দরভাবে যেন ফ্রান্সের আইনসম্মতভাবে রাস্তাঘাটে কিভাবে ট্রাফিক কোথায় স্টপ থাকতে হয় এই বিষয়ে তাদেরকে আরও সচেতন হওয়া দরকার। অনেকের নিজস্ব ট্রেড লাইসেন্স কিংবা আইডি না থাকার কারণে অন্যের আইডি ভাড়া নিয়ে এই পেশায় আয় করছেন
সেক্ষেত্রে আইডির মালিককে তার আয়ের একটি অংশ দিতে হচ্ছে। আবার অনেকেই অন্যান্য কাজের পাশাপাশি এই হোম ডেলিভারির কাজ করেও বাড়তি আয় করছেন। করোনার এই কঠিন দুঃসময়ে প্রতিনিয়ত যেখানে কাজ হারাচ্ছেন মানুষজন, সেখানে এই হোম ডেলিভারি ফ্রান্সে আসা নবাগতদের জন্য কিছুটা হলেও কাজের সুযোগ করে দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পেশায় যারা যুক্ত হবেন তারা শুরুতেই যেন রাস্তার ট্রাফিক আইন ভালোভাবে জেনে তবেই এ পেশায় যুক্ত হন, তাহলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারীতে ইতালির ভেঙে পড়া অর্থনীতিতে কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যেই দেশটিতে বৈধ হওয়ার অপেক্ষায় হাজার হাজার অভিবাসী, যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা 18,000-এর বেশি। তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। লাখো বাংলাদেশিদের স্বপ্নের ইউরোপ, এর মধ্যে সহজে বৈধতা পাওয়া যায় ইতালিতে। কিন্তু গত 1 বছর ধরে করোনায় বিপর্যস্ত দেশটির অর্থনীতি। শত প্রতিকূলতার মধ্যেও দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ ও বিদেশ থেকে স্পন্সরের মাধ্যমে ইতালিতে শ্রমিক নিয়োগের উদ্যোগ খুবই প্রশংসনীয়। দেশটিতে এখন পর্যন্ত 2,07,000-এর মতো অভিবাসী বৈধ হওয়ার আবেদন করেছেন, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা 18,324 জন। উদ্যোগ একটা মহতি উদ্যোগ এবং সেইটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং সাথে সাথে আমি আমার যে সকল অবৈধ অভিবাসী ভাইরা আপনাদের কাগজ জমা দিয়েছেন, আপনাদেরও ইনশাল্লাহ একটা উত্তরোত্তর সফলতা কামনা করি। আশা করি তারা অধীরেই কাগজ পেয়ে বৈধতা লাভ করে ইটালিয়ান সরকারের আইন মেনে তারা চাকরি, ব্যবসা সবকিছু করতে পারবেন। সেই সাথে এই অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য ইতালিয়ান সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবেদনপত্র জমা দেওয়ার কয়েক মাস পার হলেও সুখবর মেলেনি। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী গ্রীষ্মে অবৈধ অভিবাসীদের ভাগ্য খুলতে পারে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। ইতালিতে বেপরোয়া গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ অব্যাহত থাকায় নতুন ধরনের কোভিডে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ফলে নতুন শহর রেড জোন ঘোষণা করা হচ্ছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গত 24 ঘন্টায় ইতালিতে 25,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসে আক্রান্ত রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউনের কথা ভাবছে ইতালি সরকার। অঞ্চল ভিত্তিক হতে পারে এই লকডাউন। মৃত্যুর হার কম হলেও সংক্রমণের ঊর্ধ্বগতিতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। এভাবে করোনা বাড়তে থাকলে সরকার হয়তো আবারও লকডাউন দেবে। এতে করে আমরা ব্যবসায়ী সহ সকল পেশার জনগণ ক্ষতির সম্মুখীন হব। ইতালিতে এসে 15 দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম। শুনেছি এদেশের সরকার আবারও লকডাউন দিবে, তাই ছেলে মেয়েদের পড়াশোনা এবং ভর্তি নিয়ে চিন্তিত আছি। ইতালিতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে মৃতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য এমনিতেই খারাপ, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ভ্যাকসিন নিয়ে নানা রকম জটিলতা দেখা দিয়েছে ইতালিতে। মার্চের প্রথম সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকা লটের ভ্যাকসিন প্রয়োগ করা হয় কয়েকটি শহরে। এই লটের ভ্যাকসিন নেওয়া 43 বছর বয়সী একজন মারা যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ইতালি সরকার। অ্যাস্ট্রাজেনেকার ওই লট আটকে দিয়েছে পুলিশ। ইতালিয়ান মেডিসিন এজেন্সি এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির সমন্বয়ে ওই লটের ভ্যাকসিন পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রাশিয়ার তৈরি স্পুতনিক 5 ভ্যাকসিন ইতালিতে উৎপাদনের চুক্তি করতে যাচ্ছে দেশটির একটি কোম্পানি। ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ইতালি এই চুক্তি করতে যাচ্ছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। আয়ারল্যান্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রয়েছে কঠোর আইন। ইচ্ছে করলেও কোনো ব্যবসায়ী দাম বাড়াতে পারেন না। গেল 8 বছরেও বাড়েনি পেঁয়াজের দাম। আয়ারল্যান্ডে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। চাল, ডাল, পেঁয়াজ, আলুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কবলে কখনোই পড়ে না আয়ারল্যান্ড। পণ্যের গুণগত মান নিশ্চিত করা আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রতি শ্রদ্ধাশীল এখানকার ব্যবসায়ীরা। নেই সিন্ডিকেটও। ধরা যাক প্রবাসী বাঙালিদের রান্নায় অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের কথা। 8 বছর আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 59 সেন্ট।
যা বাংলাদেশি মুদ্রায় 59 টাকা। 8 বছর পর এখনো দাম সেই 59 সেন্টই রয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল থাকায় খুশি নাগরিকরা, এমনকি উৎসবের দিনগুলোতে পণ্যের দাম আরও কমিয়ে দেয়। এখানে বাজার মনিটরিং ব্যবস্থা খুব ভালো হওয়ার কারণে ব্যবসায়ীরা চাইলেও নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পেঁয়াজের দাম বাড়াতে পারে না। এই ব্যবস্থাটায় আমরা খুব সন্তুষ্ট। এখানে বিশেষ উৎসব সামনে রেখে দ্রব্যমূল্যের উপর বিশেষ ছাড় দেওয়া হয়। এর মূল কারণ হচ্ছে আয়ারল্যান্ডে ভোক্তা অধিকার আইন অনেক শক্তিশালী। তদারকি এবং ভোক্তা অধিকার আইন শক্তিশালী হওয়ায় অন্য দেশ থেকে মালামাল আনলেও পণ্যের দাম বাড়াতে পারেন না ব্যবসায়ীরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় স্মল স্ট্রিট জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। মসজিদটি পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার স্মল স্ট্রিট অফ জোহানেসবার্গ। শুক্রবার নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদটিতে কয়েকশো ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি জুমার নামাজে অংশগ্রহণ করেন। মসজিদটির জমি ওয়াকফ করেন বাবু করিম আমজাদ হোসেনের চয়নের উদ্যোগে এবং সমন্বয়ে এটি নির্মিত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে তারিখ। বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি, 2024-এ কার্যকর। এবং আবারও হতাশ তিস্তা পারের মানুষ। মোদির বাংলাদেশ সফরে আলোচনা হবে না দ্বিপক্ষীয় কোনো ইস্যুতেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।